দুজন মেয়ে যারা কিনা গভীর সমুদ্রে একটা গ্যাস সিলিন্ডারে টানা 15 দিন আটকে যায় এবং গভীর সমুদ্রে তাদের সাথে যেটা ঘটতে থাকে এটা কল্পনার বাইরে। ভয় এবং দুশ্চিন্তা যেন ধীরে ধীরে তাদেরকে মেরে ফেলছিল। একটা ইউনিক সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। তো মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম কেট এবং এটা কেটের ছোট বোন নাম লিজ। লিজ মোবাইলে এতটাই আসক্ত ছিল যে তার পাশে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে এটাও সে বুঝতে পারবে না। কেট লেখাপড়ার পাশাপাশি নতুন জায়গায় ঘুরতে সে পছন্দ করত। এখন ছুটি কাটাতে তারা মেক্সিকোতে এসেছিল, কিন্তু তার বোন এতটাই ফোনে আসক্ত ছিল যে তার সাথে ঠিক মতো কথাই বলছিল না। এরপর এয়ারপোর্ট থেকে তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ভুলবশত লিজ তাদের দুজনের পাসপোর্টটাই এয়ারপোর্টে ফেলে রেখে এসেছিল। হোটেলে ঢুকতেই রিসিপশন থেকে তাদের পাসপোর্টটা দেখতে চাইছিল। মাথায় হাত দিয়ে কেট তখন লিজকে বলে যে পাসপোর্টটা কোথায়, কিন্তু লিজ তখনও মোবাইলে আসক্ত ছিল। এদিকে বোনের এমন কর্মকাণ্ড দেখে কেট অনেকটাই রেগে যায়। তখন লিজ তার দিদিকে বলে যে মনে হয় পাসপোর্টটা আমি এয়ারপোর্টে রেখেই চলে এসেছি। তখন রিসিপশন থেকে তাদেরকে এটা বলা হয় যে আজকের রাতটা আপনারা আমাদের হোটেলেই কাটিয়ে দিন, পরের দিন সকালে পাসপোর্টটা খুঁজে রিসিপশনে জমা দিবেন। এটা শুনে কেট কিছুটা শান্ত হয়। রাত তখন 11টা। কেট তখন বলে যে এখন কি রাতের খাবার হোটেলে পাওয়া যাবে? তখন রিসিপশন থেকে তাদেরকে এটা বলা হয় যে রাত 10টার পর আমাদের হোটেলের সমস্ত কিচেন বন্ধ হয়ে যায়, তবে আপনি চাইলে আমাদের নাইট ক্লাব থেকে খাবার কিনে খেতে পারেন। এটা শুনে কেট তার রুমে চলে আসে। সারাদিনে অনেকটা পথ জার্নি করাই সে এখন অনেক ক্লান্ত। তখন রুমে এসে কেট ওয়াশরুমে ফ্রেশ হতে থাকে, কিন্তু ওইদিকে তার বোন লিজ রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এদিকে কেট অনেকটাই ক্ষুধার্ত ছিল, তাই লিজকে রুমে একা রেখেই কেট খাবার কিনতে নাইট ক্লাবে চলে আসে। কিন্তু নাইট ক্লাবে এসে তার সাথে পরিচয় হয় উইলিয়াম এবং তার ওয়াইফ মীরার সাথে। এদের চরিত্র আবার অনেক ভালো। যেমন হোটেলে যদি কোনো অপরিচিত মানুষ আসে তাহলে এই উইলিয়াম এবং মীরা তার সাথে বন্ধুত্ব করে এবং রাতের অন্ধকারে তার সমস্ত টাকা পয়সা চুরি করে নিত, মানে সুযোগের সদ্ব্যবহার করত আর কি। তেমনি কেটের সাথেও তাদের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এটা নাইট ক্লাব, এখানে মদ থাকবে না এটা তো হতেই পারে না। মীরা তখন কেটকে একটা ড্রিঙ্কের অফার করে। প্রথমত কেট রাজি না হলেও পরে মীরার কথাই সে মদ পান করে। তখন সুযোগ বুঝে মীরা কেটের পকেট থেকে তার চাবিটা চুরি করে নেয় এবং চাবিটা চুরি করে সে উইলিয়ামকে দিয়ে দেয়। সুযোগের সদ্ব্যবহার করতে উইলিয়াম তখন বেশ ব্যস্ত। ওদিকে ঘুম থেকে উঠে লিজ দেখতে পেল যে তার দিদি রুমে নেই, কিন্তু কেট যে বাইরে খাবার কিনতে গিয়েছিল এটা লিজকে এসএমএস করেই সে আগেই জানিয়ে দেয়। এটা দেখে লিজ মনে মনে একটু রাগ করে এবং তার দিদিকে ভয় দেখাতে সে রুমে থাকা একটি আলমারির ভিতরে লুকিয়ে থাকে। ওইদিকে উইলিয়াম চুরি করতে কেটের রুমে প্রবেশ করে। আসলে উইলিয়াম ভেবেছিল যে রুমের ভিতরে কেউ নেই, তাই মনের আনন্দে সে তার কাজ চালিয়ে যাচ্ছিল। এমন সময় উইলিয়াম শুনতে পায় যে আলমারির ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসছে। সে মনে মনে ভাবতে থাকে যে রুমের ভিতরে কেউ হয়তো লুকিয়ে আছে, তাই ধরা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে উইলিয়াম তখন রুম থেকে পালিয়ে যায়। ওইদিকে মদ পান করে কেট ও মীরা তখন ডান্স করছিল। এমন সময় সেখানে নিক ও জোনাস নামে দুই অপরিচিত ব্যক্তির সাথে তাদের পরিচয় হয়। এইভাবেই তারা তাদের মধ্যে কথাবার্তা বলছিল। তখন জোনাস তাদেরকে বলে যে আমরাও তোমাদের মতো এখানে ছুটি কাটাতে এসেছি। তখন নিক তাদেরকে বলে যে তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা এয়ার বেলুনে করে অ্যাডভেঞ্চার করতে পারি, কারণ আমি এয়ার বেলুনের মালিক। কিন্তু কেট প্রথমত এই কথায় রাজি হচ্ছিল না, কারণ তার কাছে এত টাকা নেই। পরে মীরা তাকে অনেক রিকোয়েস্ট করে। মীরার কথা মতো কেট তখন রাজি হয়ে যায়। চারজনে মিলে গাড়ি করে একটা ফাঁকা মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। তখন জোনাস নিককে বলে যে এয়ার বেলুনের দড়িটা তুমি ভালোভাবে গাড়ির সাথে বেঁধে দাও, কারণ বেলুন যদি একবার তাদের আয়ত্তের বাইরে চলে
চলে যায় তাহলে তারা কখনোই আর সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তবে নিক এতটাই এক্সাইটেড ছিল যে দড়িটা সে গাড়ির সাথে শক্ত করে বাঁধতে ভুলে যায়। বেলুন তখন আকাশ থেকে অনেকটাই দূরে। এই প্রথমবারের মতো কিট এয়ার বেলুনে ঘুরতে এসে তার বেশ ভালোই লাগছে। মনের আনন্দে ড্রিঙ্ক করতে থাকে। এমন সময় কেট খেয়াল করলো যে বেলুনটা তাদের গাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছে। জোনাস এই বিষয়টা লক্ষ্য করে যখনই নিচে তাকায় তখন সে দেখতে পায় যে বেলুনের সাথে কোনো দড়ি বাঁধা নেই। এই দৃশ্যটা দেখে জোনাস অনেক ভয় পেয়ে যায়। তখন রেগে গিয়ে নিককে মারতে শুরু করে, কারণ সে যদি দড়িটা ঠিকভাবে বেঁধে আসতো তাহলে তারা কখনোই এভাবে মৃত্যুর মুখে পড়তো না। ওইদিকে ধীরে ধীরে বেলুনটি তাদের আয়ত্তের বাইরে চলে যায়। এই মর্মান্তিক দৃশ্য দেখে কেট অনেকটাই ভেঙে পড়েছিল। এমন সময় তারা লক্ষ্য করলো যে বেলুনটা ধীরে ধীরে উইন্ডমিলের দিকেই এগিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে তারা আরো ভয় পেয়ে যায়, কারণ উইন্ডমিলের একটি বিশাল পাখা যদি তাদের বেলুনের সাথে ধাক্কা লাগে তাহলে তারা সবাই উপর থেকে নিচে পড়ে সেখানেই মারা যাবে। সেখানে বাতাসের পরিমাণ এতটাই বেশি ছিল যে বেলুনটা ধীরে ধীরে ওই দিকেই যাচ্ছিল। জীবনের বেঁচে থাকার শেষ আশাটাও তারা হারিয়ে ফেলেছিল। কোনো উপায় দেখতে না পেয়ে তারা যেন মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। এমন সময় উইন্ডমিলের একটা পাখা এসে বেলুনের বাস্কেটে আঘাত করে, ফলে নিক বাস্কেট থেকে নিচে পড়ে যায়। কিন্তু নিচে তাকাতেই সবাই দেখতে পেল যে নিক দড়ি ধরে এখনো ঝুলে আছে। তারা অনেক চেষ্টা করেও নিককে বাঁচাতে পারেনি। হাত ফসকে নিক উপর থেকে নিচে পড়ে সেখানেই মারা যায়। নিকের এমন ভয়ানক মৃত্যুতে সবাই অনেকটাই ভেঙে পড়েছিল। ওইদিকে জোনাসের অবস্থাও তেমন একটা ভালো নয়, কারণ উইন্ডমিলের পাখার ধাক্কায় তার পা অনেকটাই কেটে গিয়েছিল এবং সেখান থেকে ক্রমাগত রক্তকরণ হতে থাকে। কোনো উপায় দেখতে না পেয়ে কেট তখন নিজের জামা খুলে জোনাসের ক্ষতস্থানে বেঁধে দেয়। ওইদিকে বেলুনটা তখন ধীরে ধীরে মেঘের উপরে চলে যেতে শুরু করে। কোনো উপায় দেখতে না পেয়ে জোনাস তখন বেলুনের গ্যাসের আগুন কমিয়ে দিতে বলে, কিন্তু এতে করে কোনো লাভ হয়নি, কারণ উপরে বাতাসের পরিমাণ এতটাই বেশি ছিল যে ধীরে ধীরে তারা আরো উপরে উঠতে শুরু করে। ওইদিকে লিস তখন তার রুমের ভিতরে কাউকে দেখতে পায় এবং ভয় পেয়ে সে রিসিপশনে চলে আসে। পরে রিসিপশন ম্যানকে এই বিষয়টা জানালে সে পুলিশ অফিসারকে কল করে এবং কিছু সময় পর সেখানে পুলিশ চলে আসে। তখন লিস এই বিষয়ে সমস্ত ঘটনা পুলিশকে খুলে বলে। অন্যদিকে বেলুনটা ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় কেট হঠাৎ করেই একটা জাহাজ দেখতে পায়, যেটা দেখার পর তারা একটু বেঁচে থাকার স্বপ্ন দেখছিল। হাত উঁচু করে জাহাজটিকে সিগন্যাল দিচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই জাহাজটি তাদেরকে দেখতে না পেয়েই সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোনাস তার পায়ে এতটাই আঘাত পেয়েছিল যে বাস্কেট থেকে উঠতে গিয়ে সে সমুদ্রে পড়ে যায়। জোনাস সাঁতার জানতো না, তাই ধীরে ধীরে সে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। কোনো উপায় দেখতে না পেয়ে কেট সমুদ্রে ঝাঁপ দিতেই যাবে, এমন সময় সে দেখতে পেল যে জোনাসকে আর কোথাও দেখা যাচ্ছে না, মানে ইতিমধ্যেই সে সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। জোনাসের এমন মৃত্যুতে তারা দুজনেই অনেকটাই ভেঙে পড়েছিল। এমন সময় তারা দূর থেকে বিশাল বড় একটি জাহাজ দেখতে পায়। জাহাজটিকে দেখে তারা এবার চিৎকার করতে থাকে, কিন্তু জাহাজটি এতটাই দূরে ছিল যে তাদেরকে ঠিক মতো দেখতে পারছিল না। তখন বুদ্ধি করে কেট একটি কাগজের ব্যানারে নিজের হাত কেটে রক্ত দিয়ে SOS শব্দটি লিখেছিল। আসলে SOS লেখাটি বিপদের সংকেত বলা হয়। ওইদিকে লিস এখনো তার দিদির জন্য হোটেলে অপেক্ষা করছিল। এমন সময় অ্যানি নামে একজন পুলিশ অফিসার তার সাথে দেখা করতে চলে আসে এবং বলে, তোমার দিদির ফোনের শেষ লোকেশনটা কোথায়, ওইটা আমাকে দাও। তখন লিস তার ফোনটা পুলিশ অফিসারকে দেখায়। লোকেশনটা দেখে পুলিশ অফিসার একটু অবাক হয়ে যায়। তখন লিসকে সাথে নিয়ে পুলিশ অফিসার সেই লোকেশনের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে লিস একটি গাড়ি দেখতে পায় এবং গাড়ির উপরে রাখা ছিল একটা মোবাইল। তবে ওই মোবাইল দিয়ে ওখানকার ভিডিও রেকর্ড করা হচ্ছিল। মোবাইলটা চেক করে তারা জানতে পারে যে গ্যাস বেলুনে করে তার দিদি সহ আরো 3 জন ব্যক্তি আকাশে
বাতাসে উড়ে যাচ্ছে। অন্যদিকে বেলুনের গ্যাস তখন শেষের পথে। হয়তো আর কিছু সময় পর তাদের বেলুন সম্পূর্ণভাবে সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। এটা ভেবে কেট তখন তার ফোনটা হাতে নেয় এবং তখনই কিছুটা নেটওয়ার্ক চলে আসে, যার কারণে লিজ কেটের একটা লোকেশন পেয়ে যায় যে দিদি এখন কোথায় আছে। তখন পুলিশ অফিসার অ্যানি এটা বুঝতে পেরে যায় যে তারা এখন সমুদ্রের গভীরে আটকে পড়েছে। তখন তারা একটি বোট নিয়ে ওই দিকে যেতে থাকে। ওইদিকে বেলুনের গ্যাস তখন একদমই শেষ। দেখা যায় তারা গভীর সমুদ্রে একটা গ্যাস সিলিন্ডার ধরে কোনো মতে ভেসে আছে। অন্যদিকে অ্যানি একটি বোট নিয়ে তাদের দিকেই আসছিল, কিন্তু তাদের ভাগ্য হয়তো অনেকটাই খারাপ ছিল, কারণ মাঝ সমুদ্রে তেল শেষ হয়ে বোটটা থেমে যায়। ওইদিকে মীরা আর কেট তখন মৃত্যুর সাথে লড়াই করছিল। এমন সময় তারা বিশাল বড় একটি মালবাহী জাহাজ দেখতে পায়, কিন্তু মালবাহী জাহাজ এতটাই বড় ছিল যে কোনোভাবেই তারা তাদেরকে দেখতে পারবে না। কোনো উপায় দেখতে না পেয়ে লিজ আর অ্যানি তখন দাঁড় বাইতে বাইতে সেই লোকেশনে চলে আসে, কিন্তু সেখানে এসে তারা কাউকেই দেখতে পায় না। তখন লিজ বুদ্ধি করে বোটে থাকা একটি ইমার্জেন্সি হর্ন জোরে জোরে বাজাতে থাকে এবং সৌভাগ্যক্রমে দূর থেকে ওই আওয়াজটা কেট তখন শুনতে পায়, কিন্তু তার করার মতো কিছুই ছিল না, কারণ তারা এতটাই দূরে ছিল যে চিৎকার করলেও লিজ তাদের আওয়াজ শুনতে পাবে না। কিন্তু হাল ছেড়ে না দিয়ে কেট হাত নাড়াতে থাকে এবং দূর থেকে লিজ তাদেরকে দেখতে পায়। তখন বোট নিয়ে লিজ তাদের কাছে চলে আসে এবং এই যাত্রায় কেট ও মীরা কোনোভাবে বেঁচে যায়। এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। এই মুভি থেকে আমরা একটা জিনিসই শিখতে পারলাম যে পরিস্থিতি যাই হোক না কেন কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। দেখো, কেট যদি হাল ছেড়ে দিয়ে গভীর সমুদ্রে মৃত্যুর জন্য অপেক্ষা করত, তাহলে সে কিন্তু কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারতো না। তার পরিশ্রম আর ধৈর্যের কাছে সমুদ্র নিজেই হার মেনেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও যে পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লানেশন ভিডিও দেখতে চাও।